প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলব মধ্যপ্রাচ্যের সংকট ও বাজার পরিস্থিতি নিয়ে, এবং যে সংকটের মুখোমুখি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে হচ্ছে, সে কারণে আমরা মধ্যপ্রাচ্যের সংকটের সাথে বাংলাদেশের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি রয়েছেন সাবেক সচিব ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি জনাব এইচ এম শফিকুজ্জামান রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব খায়রুল আনোয়ার। আমরা অনলাইনে যুক্ত করব মৌলভীবাজার বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব গালিব চৌধুরীকে। এই কারণে মিস্টার গালিব চৌধুরীকে আমরা যুক্ত করতে চাচ্ছি, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় আরব আমিরাতে আহমেদ আলী ওরফে সালেহ আহমেদ, যিনি বাংলাদেশি আমাদের একজন রেমিডের যোদ্ধা, যিনি নিহত হয়েছেন, তার মৃতদেহ বাংলাদেশে এসেছে। সেই প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছি যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের 4 জনকে নিহত হতে দেখেছি, এবং এই সংঘাতের মধ্যে দিয়ে আমরা দেখেছি নতুন যে ধর্মীয় নেতা খোমেনির ছেলে আয়তুল্লাহ খোমেনির ছেলে আয়তুল্লাহ মোস্তফা খোমেনি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি এই নিয়োগে মোটেই সন্তুষ্ট নয়। তিনি বলেছেন ওয়াশিংটনের অনুমোদন ছাড়া এই পদের জন্য যাকেই বেছে নেওয়া হবে তিনি বেশি দিন টিকবেন না। অন্যদিকে ভ্লাদিমির পুতিন একে স্বাগত জানিয়েছেন। আমি বড়লেখা উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা, তার কাছ থেকে একটু প্রথমেই জেনে নিতে চাই, আলোচনার শুরুতেই আমাদের দুজন অতিথি রয়েছেন, যে আহমেদ আলী যার মৃতদেহ এসেছে সেটি নিশ্চয়ই তার দাফন কাফনের সমস্ত প্রক্রিয়ার মধ্যেই আছে। সর্বশেষ অবস্থা আপনার কাছে কি? সেখানকার পরিবার এবং সেখানকার গ্রামের বা ওই এলাকার মধ্যে কেমন শোকবহ অবস্থা বিরাজ করছে? জি, আসসালামু আলাইকুম। আসলে এটা আপনারা সবাই জানেন, পুরো দেশবাসী জানে যে ইরানি সংকটের শুরুতেই যেই প্রথম যে হতাহতের ঘটনাটা, এটা আসলে সংযুক্ত আরব আমিরাতে আমাদের বড়লেখার নিবাসী জনাব আহমদ আলী সাহেব, ওনার গত 28 তারিখ, যদি ভুল না করে থাকে 28 তারিখে যে দুর্ঘটনাটা, একটা লরি চালাতেন আর কি, লরির মধ্যেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছিল। তো তারই প্রেক্ষিতে কিন্তু ওই দিন আর ওনার ফ্যামিলি মেম্বাররা কেউ ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন নাই, কারণ ওনাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী দিন কনফার্ম করা হয় যে উনি মৃত্যুবরণ করেছেন। তো এরপর থেকেই আসলে উপজেলায় আমরা যতটুকু দেখেছি, একদম পুরো বড়লেখায় কিন্তু একদম শোকের যে ছায়া, একদম দলমত নির্বিশেষে একদম পুরো বড়লেখায় কিন্তু চলে আসছে। বড়লেখা উপজেলা, আমাদের মৌলভীবাজার জেলাটাই প্রবাসী অধ্যুষিত, আর বড়লেখা উপজেলাটাও এর ব্যতিক্রম নয়। এখানে প্রচুর পরিমাণ যারা বড়লেখার অধিবাসী আছেন, তার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তারা কাজ করছে এবং রেমিটেন্স বিষয়গুলো নিয়ে। তো উনি গাজীটেকা নিবাসী, আমাদের পৌরসভারই একটা পার্ট আর কি গাজীটেকা। তো গাজীটেকাতে একটু গ্রামীণ সাইড এটা, এবং মানুষজনের মধ্যে সোশ্যাল বন্ডিংটা। তো আমরা যখনই এই দুর্ঘটনা জানলাম, আমাদের সাথে কিন্তু সাথে সাথেই যোগাযোগ করেছে এলাকাবাসীর পক্ষ থেকে। তো ওনার, আপনাদের অবগতির জন্য, ওনার স্ত্রী আছেন এবং 4 সন্তান। তো ওনার স্ত্রীও আসলে প্রতিবন্ধিতায় আক্রান্ত, উনিও প্রতিবন্ধী শারীরিকভাবে, এবং এই 4 সন্তান, বড় সন্তান ওনার সাথেই থাকতেন, কিন্তু রিসেন্টলি এই গত 25 দিন আগে উনি দেশে সংযুক্ত আরব আমিরাত থেকে ভিসা জটিলতার কারণে কাগজপত্র সঠিক না থাকা। দ্বিতীয় সন্তান তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত, আর তৃতীয় সন্তান যিনি আছেন তিনি আসলে এখন স্কুলে পড়েন, স্কুলের গন্ডি পার হননি, ক্লাস 10-এ পড়েন আমাদের বড়লেখাতেই। আর একটা মেয়ে আছে ওনার, ওই মেয়েটা এই মোমেন্টে কলেজের শিক্ষার্থী, নারী শিক্ষা ডিগ্রি কলেজের। তো পুরো মানে ফ্যামিলিটারই দায়িত্ব আসলে পালন করছিলেন আমাদের আহমদ আলী সাহেব। এবং যা হয় আর কি, ধরনের ক্ষেত্রে পুরো ফ্যামিলিটা কিন্তু একটা অসহায় অবস্থায় পড়ে গিয়েছে, এবং এটা কিন্তু এলাকায় যারাই আছে প্রত্যেককে কিন্তু সেইভাবে করে টাচ করেছে। তো আপনাদের অবগতির জন্য যে আমরা প্রথম থেকেই এই বিষয়ে ছিলাম, এবং আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশ ক্রমে যেদিনই আমরা ঘটনা জেনেছি ওই দিন থেকেই কিন্তু আমরা যোগাযোগ রাখছি। তো আজকে এখানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় উনি উপস্থিত ছিলেন। এটা কিন্তু উনি সিলেট থেকে এখানে চলে এসেছেন আমাদের বড়লেখাতে। এই যে দাফনের যে অংশটা আপনি জিজ্ঞেস করলেন, সেখানে সম্মানিত সিনিয়র সচিব স্যার ছিলেন মন্ত্রণালয়ের। আমাদের ওয়েজ আর্নার্স যে বোর্ডটা আছে, কল্যাণ বোর্ড আছে, সেটার মহাপরিচালক স্যার ছিলেন। ডিসি স্যারও জেলা থেকে এসেছিলেন, এসপি মহোদয়ও এখানে উপস্থিত ছিলেন, এবং আমরাও ছিলাম। আলটিমেটলি বড়লেখার যারা আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রত্যেকে সেখানে ছিল, এবং প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে আসলে সমবেদনা আমরা জানিয়েছি।
এবং চেষ্টা করেছে, কিন্তু আসলে যতই আমরা সমবেদনা জানাই, একটা পরিবারের জন্য তো এই ক্ষতি তো আসলে কোনোভাবে পূরণীয় না। এরপরে রাষ্ট্রীয়ভাবে যতটুকু করা যায় আমাদের উপজেলা পর্যায় থেকে, জেলা পর্যায় থেকে, এবং তথাপি মন্ত্রণালয় স্যাররাও যারা উপরে আছে তারাও প্রত্যেকে কিন্তু খোঁজ খবর রাখছেন এবং যার যার জায়গায় জি, সাহায্য করা। জি, নিশ্চয়ই আমরা বিস্তারিত শুনেছি। আমি জনাব এইচ এম শফিকুজ্জামান শুনছিলাম এবং অত্যন্ত বেদনার এই তথ্যটি আমার কাছে জানা ছিল না অন্ততপক্ষে, যে তার প্রতিবন্ধী সন্তান রয়েছে এবং একই সাথে ওনার স্ত্রী, যে মৃত আহমেদ আলী, তার স্ত্রী নিজেও কিন্তু প্রতিবন্ধিতার মধ্যে বা অসুস্থতার মধ্যে রয়েছেন, দুটি বাচ্চা রয়েছেন। অন্যদিকে আজকে দেখলাম যে অত্যন্ত সম্মানজনক, মানে একটা মানুষও মারা গেলেও সেটি দুঃখের, কিন্তু সম্মানজনক হচ্ছে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রবাসী কল্যাণ সিনিয়র সচিব জনাব নিয়ামতুল্লাহ সাহেব, কল্যাণ বোর্ডের যিনি দায়িত্বে আছেন, সবাই মিলে সেখানে গিয়েছেন এবং সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক, সকলেই কিন্তু সেখানে গিয়েছে। তো এই সার্বিক অবস্থায় মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি আসলে আমরা কোন দিকে যাচ্ছি, আপনার বিশ্লেষণ কি? প্রথম যে বিষয়টি, যে ইরানের যে যুদ্ধ চলছে গালফে, এবং সেটি আমাদের বাংলাদেশের মতো একটি দেশ, যেটা আমরা অনেক দিক থেকে এই মধ্যপ্রাচ্যের সাথে সংযুক্ত এবং আমাদের নির্ভরশীলতা রয়েছে, এবং যেটা সরকারের যে স্ট্যাটিস্টিক্স আছে, আসলে ওখানে শুধু সৌদি আরবে প্রায় 40 লক্ষ লোক থাকে, এবং আমাদের সেকেন্ড হাইয়েস্ট হলো আমাদের ইউনাইটেড আরব আমিরাত, যেটা দুবাইয়ের পার্ট, সেখানে প্রায় 20 লক্ষ প্লাস থাকে, এবং আরও 6-7টা গালফ দেশগুলোতে থাকে। এবং সেখানে প্রথম যে জিনিসটা, এখানে যে 70 লক্ষ বা আরও বেশি যে লোক থাকে, সেখানে যদি পরিবার যদি বলেন, সেই 70 লক্ষ পরিবার যারা বাংলাদেশে আছে, সেটা আহমেদ আলীর মতো প্রতিটা পরিবার কিন্তু সেই আতঙ্কে রয়েছে। এবং এই বিশেষ করে মিডল ইস্টে আমাদের যে প্রবাসীরা ওখানে কাজ করে, এরা কিন্তু সবাই কিন্তু ডিপেন্ডেন্ট, একদম যে ওই লোকটা কাজ করে তার পরিবার কিন্তু তার উপরে নির্ভরশীল। এখানে যেটা বলা হলো যে এই ঘটনার পরে যেটা সরকারের পক্ষ থেকে নিয়েছে, এটা পজিটিভ দিক, কিন্তু কোনো সমবেদনায় তো তার এই পরিবারকে আমরা সেই শোক পরিবারকে আমরা সান্ত্বনা দিতে পারবো না। এখন যেটা হয়েছে যে ইরান যুদ্ধ, এটি তো আসলে আমাদের কোনো হাত নেই, এবং আমরা এখানে আসলে মূলত বাংলাদেশের যে অবস্থান, সেখানে আমরা যুদ্ধ লাগাতেও পারবো না বা যুদ্ধ বন্ধ করতে পারবো না। কিন্তু এটার ইম্প্যাক্টটা হলো যে শুধু এই এতগুলো পরিবার যে আতঙ্কে আছে, এটা শুধু না, রেমিটেন্স ফ্লো স্বাভাবিকভাবে কমে আসবে। আপনারা জানেন যে প্রায় 400 ফ্লাইট বাতিল হয়েছে। যারা যাবে, প্রতি বছর প্রায় 10 লক্ষ লোক আমাদের এখান থেকে বিভিন্ন দেশে যায়, তার মধ্যে অলমোস্ট 80% কিন্তু আমাদের মিডল ইস্টে যায়। তাই সেখানে প্রতিদিন আপনি দেখেন যে ফ্লাইটগুলো বাতিল হচ্ছে, কত লোক যেত, এবং যেটা এটা প্রলং যদি করে, তাহলে তাদের যে চাকরি হারাবে বা সেখানে যেটা তাদের অর্থনৈতিক যে বিপর্যয় হবে, এটা সরাসরি বাংলাদেশকে ইম্প্যাক্ট করবে। আর সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হয়তো আমাদের আলোচনায় আসবে, সেটি হলো যে আমরা গালফের উপরে আমরা আমাদের এনার্জি সেক্টরের পুরোপুরি ডিপেন্ডেন্সি ওখানে, এবং সেখানে আমাদের শুধু এলপিজি শুধু নয়, আমাদের তেলের যেগুলো আছে এবং অনেক কিছু কিন্তু আমাদের মিডল ইস্ট থেকে আমাদের যে এবং এক্সপোর্টের যে বিষয়গুলো আছে, এগুলো সব কিছু কিন্তু, যেহেতু আমাদের ওখানে সুয়েজ ক্যানেলও পার হতে হয়, সেই সব কিছু একটার সাথে একটা আপনার জড়িত। তো সেইখানে আমাদের এক্সপোর্টের কথা যদি বলেন, আমাদের যে ফ্রেট চার্জ যেটা আছে, জাহাজীকরণের যে চার্জটা বেড়ে যাবে, এবং এটার দেখেন সাইড ইফেক্টটা কি। সাইড ইফেক্ট আমি যেটা দেখলাম এবং আপনাদের নিউজে দেখানো হচ্ছে, যে আমাদের ভোজ্য তেলের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ কি, যে এটার ইম্প্যাক্ট কিন্তু অলরেডি পড়েছে, এবং আমাদের সামনে ঈদ যাত্রা আছে। পরিবহনে আমাদের জ্বালানির কারণে যদি পরিবহনে যদি আপনার ইম্প্যাক্ট পড়ে, এবং পড়েছে অলরেডি, এটা কিন্তু পর্যায়ক্রমে এটা বিভিন্ন জায়গায় কিন্তু এটা ছড়িয়ে যাবে। সেই ছড়িয়ে যাওয়াটা কি, আমাদের দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি পাবে নিঃসন্দেহে, এবং সেটা হলে যেটা হয়, আমাদের যে মূল্যস্ফীতি, এবং দেখেন গত মাসের থেকে এই মাসে যেটা মূল্যস্ফীতি 8.5 থেকে কিন্তু 9 চলে গেছে, এবং এটা কিন্তু এইটা যদি থাকে আমাদের নেক্সট মান্থে কিন্তু এটা ডাবল ডিজিটে চলে যাবে। এখন এই ক্ষেত্রে যে জিনিসটা আছে, একটি নতুন সরকার, এই সরকার কেবল 1 মাসও কিন্তু পার করেনি, এবং সেখানে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু কাজ করছেন, এবং প্রতিদিন তিনি ক্যাবিনেটে অফিস করছেন, সচিবালয়ে অফিস করছেন, এবং দেখেন আগামীকালকে কিন্তু ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন, এটা সোশ্যাল সেফটি নেটের একটা কাজের অংশ। কিন্তু এইগুলো দিয়ে আমরা কতটুকু করতে পারবো, এবং একটা সরকার কেবল তারা নিজেরা মানে আমরা তাদেরকে পপুলার ভোটে তারা সরকার গঠন করেছে, কিন্তু প্রথমেই কিন্তু তার একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য এখানে আসলে আমাদের সবাইকে কাজ করতে হবে। যেমন আমি আপনাদের স্টুডিওতে এসেছি, এখানে যে লাইটের ব্যবহার, এটা হয়তো স্টুডিওর জন্য দরকার, কিন্তু আমি আহ্বান করব এই অনুষ্ঠানের মাধ্যমে, আমরা যদি
আমাদের নিজেদের একটু সাশ্রয়ী হয়ে আমাদের এসিটা যদি 25 ডিগ্রিতে রাখি, যেটা সরকার নির্দেশনা দিয়েছে, আমরা যে লাইটগুলো আপনারা দেখেন যে পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমাদের এখন বিপণী বিতানগুলোতে সেখানে যে পরিমাণ আমরা আলোকসজ্জা করছি, তো এই জায়গায় কিন্তু আমাদের কৃচ্ছ্রতা সাধনে আমরা বলতে পারি যে এটা কিন্তু আমাদের একটা বলবো যে যুদ্ধাবস্থায় আমরা যেমন স্যাক্রিফাইস করি, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সময় আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, এখন কিন্তু সেই স্যাক্রিফাইসের সময় আমরা সবাই মিলেই কিন্তু এই দেশটাকে তৈরি করতে হবে। এখন এই দেশের তো আমাদের অনেক বিপর্যয় আছে, এখন এই ইরান যুদ্ধ এবং এটা যদি প্রলং করে, অলরেডি কিন্তু আপনার ব্যারেল প্রতি দাম কিন্তু $100 ক্রস করেছে এবং সেটা কিন্তু মানে আপনার 2022-এর পরে 100 সেটা ক্রস করবে এবং আমার মনে হয় যে এবার যদি রেকর্ড পরিমাণ যদি আপনার এই যে জ্বালানি তেলের দাম বেড়ে যায়, এটা বাংলাদেশের মতো এরকম একটা দেশ কিন্তু সরাসরি একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। সেই জায়গাটায় আমাদের প্রথম যে দায়িত্ব সেটা হলো যে আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা কনজিউমাররা আছি, আমরা এই জিনিসগুলো ভোগ করি নাগরিকরা, সেখানে প্রথম যে জায়গাটা হলো যে আমাদের অনেক কিছু বিষয় আমাদের কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, এই স্যাক্রিফাইসের মনমানসে থাকতে হবে। একই সাথে ব্যবসায়ীরা কিন্তু এই সুযোগটাকে কাজে লেগে তারা ব্যবসার আরও ডালপালা ছড়িয়ে দিচ্ছে, যেমন ভোজ্য তেলের দাম বাড়ার কোনো কারণ নাই, কিন্তু সেটা কিন্তু অলরেডি বাড়িয়ে দিয়েছে। একইভাবে আপনার দেখেন আজকে ডিজেলের সংকট, আজকে পেট্রোলের যেটা রেশনিং করছে সংকট কিন্তু সরকার বলছে না, অলরেডি কিন্তু জাহাজ আসছে, কিন্তু দেখেন যেটা হচ্ছে বেশি টাকা দিলে আপনার এটা পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল কিন্তু বেশি টাকা দিলে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ওই ব্যবসায়ীরাই কিন্তু আবার একটি লুটপাটের একটা জায়গা তৈরি করছে। এবং এই জন্য আমি যে মেসেজটা দিতে চাই, সেখানে আমাদের শুধু নির্বিশেষে ব্যবসায়ী, সরকারের লোকজন এবং আমাদের যারা ভোগ করি, আমাদের ভোক্তারা সবাই মিলেই কিন্তু আমাকে এই জায়গাটায় আসলে একসাথে কাজ একই ধরনের আচরণ করতে হবে যাতে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেটাকে সামাল দিতে হবে। আমি বড়লেখা উপজেলার সম্মানিত ইউএনও গালিব চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমি কারণ আপনার কাছে আসি, একটা বিষয় খুব আমার কাছে বেশ মোটা দাগে আমার কাছে বেশ ভালো লেগেছে, সেটি হচ্ছে যে আমরা আমাদের যে অভিবাসী ভাই আহমেদ আলী যিনি মারা গেলেন, এবং আমরা সরকারের পক্ষ থেকে একেবারেই প্রথম দিন থেকে দেখেছি তারা সমস্ত খোঁজখবর রেখেছে, তার পরিবারের কাছে গিয়েছে, মাননীয় মন্ত্রী আরিফ সাহেব, সিনিয়র সচিব নিয়ামতুল্লাহ সাহেব, কল্যাণ বোর্ডের ডিজি তিনি গিয়েছেন, এসপি সাহেব গিয়েছেন, ডিজি সাহেব গিয়েছেন, সব কিছু মিলিয়ে সম্মানিত সাবেক সচিব ক্যাবের সভাপতি তিনি যেটা বলেন, এই সময় এই পরিস্থিতিতে আসলে কোনো কিছুই কিন্তু আমাদের হাতে না। নতুন সরকার এসছে, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, আমাদের সবাইকে একটা সংযত আচরণ করা দরকার। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, যুদ্ধ তো ইসরায়েল এবং আমেরিকা ইরানের সাথে যুদ্ধ জড়িয়ে পড়েছে, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে পড়েছে। যুদ্ধের আগুনটা শুধু আর ইরানের মধ্যে নাই, কিন্তু সেটা পুরো মিডল ইস্টের ভিতরে ছড়িয়ে গেছে। এবং যেহেতু তারা আত্মরক্ষার জন্য তারা এখন মধ্যপ্রাচ্যে যেখানে মার্কিন ঘাঁটি আছে সেখানে তারা আক্রমণ করছে। হ্যাঁ, এবং আপনি দেখেন ট্রাম্প কিন্তু একসময় ঘোষণা করেছিল যে সে আর কোনো যুদ্ধে যাবে না, সে আমেরিকাকে যুদ্ধে জড়াবে না, কিন্তু ঠিক বিপরীত কাজটাই সে করেছে। সে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই সে একটা পর্যায়ে বলা শুরু করলো যে আমি যে পাকিস্তান ইন্ডিয়ার যে একটা উত্তেজনা হয়েছিল সে সময় সে বলেছিল আমি সেটা বন্ধ করেছি, আমি ফোন করে বন্ধ করেছি, আমার একাধিক নোবেল প্রাইজ পাওয়া উচিত। কিন্তু দেখা গেল মধ্যপ্রাচ্যের ভিতরে আপনার ইসরায়েল যেভাবে আপনার হত্যাযজ্ঞ চালালো সেটা কিন্তু তাদের উস্কানি ছিল। এখন এখানে যুদ্ধ চাল, ইতিমধ্যে সে ঘোষণা দিয়েছে কি এরপর আমার টার্গেট হচ্ছে কিউবা, এরপর আমি কিউবার দিকে নজর দিব। এখন এরকম একটা মানে যুদ্ধবাজ প্রেসিডেন্ট এখন কবে সে থামবে? সে বলছে যে আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। তো ইরানও বলেছে পাল্টা যে আমাদের 6 মাস যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আছে। তারাও তো কোনো রকম আত্মসমর্পণ দূরের কথা, তাদের অবস্থান থেকে তারা জোরালো কণ্ঠেই তাদের যে ভয়েস করার কথা সেটা তারা করছে। এখন বিষয়টা হচ্ছে পুরা বিশ্ব পরিস্থিতিটা অস্থির হয়ে গেছে এই কারণে, যেটা উনি বললেন যে এই যে আমাদের অনেক জ্বালানিটা, মূলত জ্বালানি তো ওখান থেকে আসে, প্রবাসীরা একটা বিরাট সংখ্যক প্রবাসী সেখানে রয়েছে, রেমিটেন্স প্রবাহটা কিন্তু মাঝখানে বেশ চাঙা হয়েছে আর কি। এখন রিজার্ভ $30 মিলিয়ন আছে, কিন্তু এখন যদি এই রেমিটেন্সের উপর আঘাত আসে সেটা একটা বড় ধরনের বিপর্যয় হবে আমাদের জন্য। পাশাপাশি যে মারা গেছেন অলরেডি 4 জন, এখন যারা আছে তারা অনিশ্চিত, এবং কয়েকশো ফ্লাইট বাতিল হয়ে গেছে এখান থেকে, ঢাকা থেকে, এখন ওখান থেকে আসতে পারছে না ফ্লাইট, কখন যুদ্ধের বোমা পড়বে কি হবে, যার জন্য ফ্লাইটগুলো এখানে দীর্ঘক্ষণ ধরে কয়েকদিন ধরে অপেক্ষা করতেছে এরকম যাত্রী এখানে আছে আর কি। এখন আপনার বিষয়টা জ্বালানির ক্ষেত্রে কিন্তু সরকার যথেষ্টভাবে চেষ্টা করতেছে। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে আমাদের মার্চ এবং এপ্রিল পর্যন্ত তারা জ্বালানির তারা
সে তৈরি করতেছে, বিভিন্নভাবে তারা করতেছে, বিভিন্ন জায়গায় আনার চেষ্টা করতেছে। আজকে আপনি দেখেছেন যে ইন্ডিয়ান হাইকমান্ডের সাথে বৈঠক করেছেন, তারপরে আপনার চীনা রাষ্ট্রদূতের সহায়তা চেয়েছে এবং তারা সহায়তার আশ্বাস দিয়েছে। এবং বিকল্পভাবে ব্রুনাই এবং সিঙ্গাপুর থেকেও জ্বালানি আনার জন্য বলা হচ্ছে যে সেখান থেকে যাতে আমরা জ্বালানি করি। জ্বালানি ঠিক এই মুহূর্তে কিন্তু সংকট নেই। সংকট অন্য জায়গায় হচ্ছে কি একটা গুজব এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় দাম বেশি নিচ্ছে। যেমন আমি যে ব্যক্তিগত ইয়েতে বলতে পারি যে আজকে অনেক জায়গায় আছে যে আপনি 105 টাকা লিটার যেখানে হচ্ছে আপনার ডিজেলের দাম, সেখানে অনেক জায়গায় 150 টাকা করে নেওয়া হচ্ছে। চাইলে কিন্তু দিচ্ছে, কোনো ক্রাইসিস নেই কিন্তু। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে মিডিয়াতে খবর হয়েছে যে আপনার নওগাঁর একটা জায়গায় 10,000 লিটার আপনার মাটির নিচে রেখে দিয়েছে। তো এই যে বিষয়টা এখন আমাদেরকে যদি আমরা এগিয়ে না আসি, নতুন সরকার এসে তো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। আসার পর একটা যুদ্ধটা ভয়াবহ। সরকার তো বেশ কিছু কমিটমেন্ট, সেই অনুযায়ী তাদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা, অন্যান্য অনেক বিষয়গুলো আছে, যেমন এই যে আপনার মসজিদের খতিব, মুয়াজ্জিন এদেরকে ভাতা দেবে, এই কর্মসূচিগুলো চলমান থাকবে। এখন জ্বালানি তো একটা বড় রকম বিষয় আর কি। আর এই বিষয়টার ভিতরে যদি আমরা শিক্ষিত সাধারণ কথা বলা হয়েছে, আপনারা জানেন যে ইতিমধ্যে ঢাকা সবগুলা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বন্ধ করা হয়েছে, পরীক্ষা না বন্ধ করে দেওয়া হয়েছে, জাস্ট জ্বালানি সাশ্রয় করার জন্য। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যাতে সাশ্রয় করা হয়। কিন্তু সরকার কিন্তু এখন পর্যন্ত একটা বিষয় যেটা ইতিবাচক, সেটা হচ্ছে সরকার এখন জ্বালানি তেলের বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য, কিন্তু সরকার কিন্তু সেখানে বলছে না এই মুহূর্তে আমরা দাম বাড়াবো না। তো তারা কি সাধারণ মানুষের কথা চিন্তা করেই তো যে দাম বাড়ালে সেটার মানে প্রভাব তো অন্য কিছুতে পড়বে, নিত্য পণ্যের উপর পড়বে। যেমন আপনার অলরেডি মূল্যস্ফীতি 9% চলে গেছে। সরকার চাচ্ছে না, সামনে একটা ঈদ আছে, যে জনজীবনটা যাতে স্বাভাবিকভাবে ঈদ পালন করতে পারে, স্বস্তিতে থাকে, সেই জন্য দাম বাড়াতে চাচ্ছে না। তাই সেটা তো ব্যবসায়ী সম্প্রদায়কে বুঝতে হবে। অন্য যারা এটার সাথে জড়িত স্টেক হোল্ডার, যারা আমদানিকারক, যারা পণ্য আমদানিকারক, তারা অহেতুক দাম বাড়ানোর তো কোনো কারণ নেই, কিন্তু তারা সবসময় মুনাফাখোররা সবসময় সে সুযোগ খুঁজে, তারা কিছু কিছু ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। এরকম করছে, আপনি দাম দিলে আপনি অকটেন পাচ্ছেন, পেট্রোল পাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত মজুদ সরকার বারবার বলছে আমাদের কাছে মজুদ আছে। আপনি এপ্রিল পর্যন্ত যদি তার সে ব্যবস্থা রাখে, তো আজকে মার্চের মাত্র 9 তারিখ, পুরো 1.5 মাসের বেশি সময় পড়ে আছে। এত অস্থিরতা তো কোনো কারণ নেই, জাস্ট মুনাফি করে। হ্যাঁ, এর সামগ্রিকভাবে একটা প্রভাব পড়বে, সেটা তো এখনই হওয়ার মতো, বিচলিত হওয়ার মতো আমি মনে করি কোনো বিষয় না। এখন এটা যদি চলমান থাকে যুদ্ধ, তাহলে হয়তো সেই ক্ষেত্রে সরকারকে বিকল্প আরো কিছু ভাবতে হবে। জি, আমরা দুজনের কাছে আলোচনা আসবো। আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের ব্যবসায়ী যিনি দুবাইতে অবস্থান করছেন, জনাব মিজানুর রহমান সাইদ, তার সাথে আমাদের কথা হয়েছে, ওনাকে আমরা যুক্ত করতে চাই। মিস্টার সাইদ, আসসালামু আলাইকুম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের শুনতে পাচ্ছি। জি, আমরা একটু জানতে চাই সর্বশেষ দুবাই বা মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, সেখানকার পরিস্থিতি কি? সেখানে যারা বাংলাদেশিরা আছেন তারা কি নিরাপদে আছেন কিনা? তাছাড়া যারা সেখানকার লোকাল নাগরিক, তাদেরও বা মনস্তাত্ত্বিক অবস্থা কি? আপনি সেখানে দীর্ঘদিন থেকে ব্যবসা বাণিজ্য করেন, একজন এন্টারপ্রেনার, উদ্যোক্তা, আপনি সার্বিক পরিস্থিতি নিয়ে দুবাই এবং মধ্যপ্রাচ্যের অবস্থাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই। আমি এখানে দীর্ঘ 2009 থেকে এখানে আছি। তো এরকম পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি, কিন্তু একটা বিষয় আমি বলবো, আমরা এখানে খুবই নিরাপদে আছি। সাময়িক একটা প্যানিক আছে সবার ভিতরেই, কারণ অনেক কিছুক্ষণ পর পরই আকাশ দিয়ে যুদ্ধ বিমান যায়, সেটার শব্দ শোনা যায়। কিন্তু আমরা যদি একজন সাধারণ প্রবাসী হিসেবে দেখি, আমরা সাথে সাথে যারা এখানে লোকাল লোক আছে, এখানে জানেন না 190টির বেশি দেশের লোক এখানে থাকে, তো তারা সবাই আমরা নিরাপদে আছি। এখানে জনজীবন প্রতিদিনই নরমাল আছে, রাস্তাঘাটে আগে যেরকম জ্যাম হতো এখন সেরকম জ্যাম হচ্ছে। কিন্তু আমরা যখন বিভিন্ন দেশের নিউজ দেখি, বিশেষ করে আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলবো যে যেটা আমাদেরকে খুবই ক্ষতি করছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু নিউজ, যেটা কিনা আমাদেরকে এই মিডল ইস্টকে খুবই নেগেটিভ ভাবে দেখানো হচ্ছে। বিভিন্ন এআই ভিডিও আপনি রিসেন্টলি দেখে থাকবেন, সিএনএন এর মতো একটা নিউজ চ্যানেল, তারাও এআই দ্বারা একটি ভিডিও দ্বারা প্রভাবিত হয়ে সেটা তাদের মিডিয়াতে প্রচার করেছে। আমাদের বাংলাদেশের মেইন স্ট্রিম অনেক মিডিয়া আছে যারা কিনা এআই দ্বারা তৈরি ভিডিও, বিভিন্ন ভিডিও দিয়ে মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশিদের যে ভাবমূর্তিটা আছে সেটা নষ্ট করছে। এখানে জনজীবন খুবই স্বাভাবিক, মানুষের ভিতরে স্বাভাবিকতেই একটু প্যানিক আছে, কিন্তু সব সরকারি অফিস খোলা, ব্যাংক খোলা, বাজার ঘাট সবই খোলা, কোন রকম কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে এখানে সর্বশেষ অবস্থা। আপনি কি দেখেছেন ওখানে কোনো ড্রোন হামলা বা কোথায় কোথায় হয়েছে? দুই একটি জায়গায় স্পেসিফিকলি? এইগুলো সবকিছুই হচ্ছে আমাদের শহরের বাইরে। এখন আপনি দেখে থাকবেন ওই পুরো শহরগুলো সাগর ঘেঁষে, এখন সাগর ঘেঁষে মরুভূমির দিকে অনেক জায়গায়
যেখানে আমেরিকান বেজ আছে, সেইখানে হামলার চেষ্টা হয়েছে। এবং ইউই সফলভাবে, আমারও এটা জানা ছিল না যে ইউই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত উন্নত। তারা মোর দেন 96% মিসাইল বলেন, ড্রোন বলেন, এগুলো সবই তারা মানে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এবং আকাশে ধ্বংস করার সময় ওইটার যে ডেব্রিটা থাকে সেটা অনেক জায়গায় পড়ে কিছু দুর্ঘটনা ঘটেছে, আগুন লেগেছে। আর এরকম ভাবে বড় ধরনের কোনো দুর্ঘটনা আরব আমিরাতে হয়নি। আমাদের যে আমি কি জি, সাইদ সাহেবকে নিশ্চয়ই, জি, জি। সাইদ সাহেব, আমার একটা হ্যাঁ। প্রশ্ন ছিল। আপনি বলছেন যে আপনারা নিরাপদে আছেন, আপনারা নিরাপদে থাকুন, কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি এখানে, আপনাদের মতো যারা প্রবাসে আছে, তাদের ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে যে আপনারা কতটুকু নিরাপদে আছেন। আমাদের কিন্তু হ্যাঁ। চারজন বাংলাদেশে কিন্তু মারা গেছে, এটা কিন্তু রেকর্ডেড, এবং আজকে একজনের ডেড বডি আসছে। তা আমরা কিভাবে আমরা বুঝতে পারবো যে আপনারা নিরাপদে আছেন? আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের আপনারা যারা আছেন তো আছেনই, তারা হয়তো এখন দেশেও ফেরার মতো অবস্থা নেই, কিন্তু প্রতিদিন তো আপনার মিডল ইস্টে আমাদের অন্তত কয়টা ফ্লাইট, বোধ হয় 32টা ফ্লাইট অপারেট করতো। অর্থাৎ এখান থেকে আমরা দেখেছি, যখন আমি মিডল ইস্টে যাই, পুরো প্লেন ভরে আমাদের যারা শ্রমজীবী মানুষ তারা যাচ্ছে। তো এরা যে এই যে যাওয়াটা যে বন্ধ হয়ে গেছে, এটার উপরে তো সরাসরি বাংলাদেশের রেমিটেন্স বা আমাদের পুরো অর্থনীতির উপর একটা চাপ পড়বে। তা আপনি তো সেই বিষয়টা, আপনার ওখান থেকে বক্তব্যটা কি? সেই জায়গাটা কিভাবে দেখেন? জি, আচ্ছা, সেই জায়গাটা আমি এভাবে দেখি, দেখেন সাময়িক একটা যুদ্ধ লেগেছে এবং আমরা খুব আশা করছি এটা অতি দ্রুত থেমে যাবে। কিন্তু এটার চেয়ে আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে আপনার যারা বিভিন্ন নিউজ করে, যারা অ্যানালাইসিস না করে নিউজ গুলো প্রচার করে, তাদের এইসব ভিডিও কিন্তু মনিটর হচ্ছে। এখানে প্রত্যেকটা মানুষের যারা সোশ্যাল মিডিয়ায় কি শেয়ার করে, আপনি সম্প্রতি দেখেছেন যে আজকে বাহরাইনে একটা আইন পাশ করার জন্য তারা প্রস্তাব করেছে মৃত্যুদণ্ড, যে তাদের দেশের এরকম ভিডিও এগুলো সোশ্যাল মিডিয়ায় যারা দিবে তাদেরকে মৃত্যুদণ্ডের আইন তারা করবে। এবং কাতারেও আপনি দেখেছেন যে অনেকে এখানে গ্রেফতার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে তেমন কেউ গ্রেফতার হয়নি, কিন্তু তারা কিন্তু সব এটা মনিটর করছে। আমাদের পুরো প্রবাসীদের 75% থাকে মিডল ইস্টের জিসিসি কান্ট্রিতে, এবং আমাদের যেটা টোটাল রেমিটেন্সের মোর দ্যান 50% যাচ্ছে মিডল ইস্ট থেকে। তো সেই দিক থেকে আমাদের যে রেসপন্সিবিলিটি নিয়ে না মানে আমাদের সেটি নিউজ সেটি ঠিক প্রচার আছে। করতে হবে। আপনি এআই এর কথা বলছেন, এআই নিয়ে তো আমাদের কোনো, আপনার সাথে আমরা বিতর্ক করছি না, এআই নিয়ে তো আমরাও ওইটার বিপক্ষে বলছি। সেখানেই বলা হচ্ছে 4 জন তো মারা গিয়েছে, এবং আপনি যে দেশে থাকেন সেই দেশে একজন মারা গিয়েছে। আপনি বলছেন আমাদের আতঙ্কিত হবার কারণ নাই, কিন্তু সম্মানিত সাবেক সচিব মহোদয় যেটি জানবার চেষ্টা করলো, আমাদের বিদেশগামী ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে, আমাদের কর্মীরা বিদেশ যেতে পারছে না, আমাদের কর্মী যারা আছেন অভিবাসী কর্মী, আমাদের রেমিটেন্স যোদ্ধারা, তারা দেশে ফিরে আসতে পারছে না। সেখানে কর্মস্থলে চাকরি হারানোর সংখ্যা তৈরি হয়েছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে। ওই জায়গাটা তো আসলে আমাদের জন্য একটা বড় ধরনের ঝুঁকির জায়গা তৈরি করছে, হুমকির জায়গা তৈরি করছে। আপনি হয়তো সাদা চোখে যেটা ভাবছেন যে শুধুমাত্র মিডিয়ার বলছেন এআই দিয়ে যেটি করে সেটি তো আমরা সমর্থন করি না, কিন্তু সার্বিক অবস্থায় আপনি ব্যবসায়ী হিসেবে হয়তো আপনার দৃষ্টিতে আপনি ভালো আছেন, কিন্তু আমাদের অভিবাসী কর্মীদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে কিনা? হ্যাঁ, শঙ্কা তো অবশ্যই কাজ করছে। এখন দেখেন এখানে দুটো বিষয় আছে, যে কোনটা আমরা কন্ট্রোল করতে পারি এবং কোনটা আমরা কন্ট্রোল করতে পারি না। তো এখন আমাদের ক্ষেত্রে যেমন যুদ্ধের ব্যাপারটা, এটা আমাদের হাতে নেই, তো এটা আমরা কন্ট্রোল করতে পারবো না। তো অ্যাজ এ নর্মাল প্রবাসী হিসেবে আমাদের হাতে যতটুকু আছে আমরা ততটুকু কন্ট্রোল করার চেষ্টা করছি। এবং এখানের আমি যদি অনেস্টলি বলি, আমাদের প্রবাসীরা এখানে যথেষ্ট নিরাপদে আছি। এবং যখনই কোনো রকম কোনো হামলার আশঙ্কা দেখা দিচ্ছে, অথবা মানে তারা কোনো ড্রোনের খবর পেয়েছে, অথবা তখন তারা কিন্তু ইমার্জেন্সি একটা অ্যালার্ট সিস্টেম চালু করেছে। জি, আমরা বুঝতে পারছি। মানে আপনার বক্তব্য হচ্ছে আমাদের অভিবাসী ভাই বোনরা নিরাপদে আছেন, নিরাপদে থাকুন, নিরাপদে রাখুন, যথেষ্ট নিরাপদে আছে। এবং আমরা এটাই প্রত্যাশা করি। তবে বাংলাদেশে অবস্থান করে আমাদের যারা অভিবাসী কর্মীরা, যারা আমাদের রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তিকে শক্তিশালী করছেন, রিজার্ভ প্রবাহ বাড়াচ্ছেন, সেই হিরোদেরকে কিন্তু আমরা সবসময় মনে রাখি। সেই কারণের জন্যই কিন্তু বাংলাদেশ সরকার, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সাধারণ নাগরিক হিসেবে আমরা, আমাদের আজকে অতিথিরা, আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। আপনি নিজে নিরাপদে থাকবেন এবং আমাদের অভিবাসী ভাই বোনেরা নিরাপদ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি ভালো থাকবেন। আমরা আপনার সাথে আবার যদি কখনো সুযোগ হয় আমরা আপনার সাথে কথা বলবার চেষ্টা করব। আমরা 1-2 মিনিট আলোচনা করে আমরা বিরতিতে চলে যেতে চাই। না, ওনার যেটা কনসার্ন, উনি যেটা বলছেন, ওখানে তো যেটা হামলা হচ্ছে সেটা তো অবশ্যই আমেরিকান বেসকে করে, বা এখন যেহেতু ইরান যেটা হামলা করছে
যেহেতু তাদের উপরে অ্যাটাক হয়েছে, ওদের যে আপনার তেল শোধনাগার যেগুলো আছে সেখানে পাল্টা হামলাও হচ্ছে। এখন উনি যেটা বললেন ওই এলাকায় তো আমরা বহুবার ভিজিট করেছি, যেটা হলো দুবাই শহর, এটা তো ধরেন শহর এলাকা, কিন্তু বাকিটা তো সব ব্যারেন মরুভূমি বা ওখানে আমেরিকান বেসগুলো ওখানেই। কিন্তু সংকটটা যেটা আছে হামলা সেখানে ক্যাজুয়ালিটি হবে এটা ঠিক আছে, সেটা তো হচ্ছে। ইসরায়েলেও আপনার তেল আবিবেও হামলা হচ্ছে, সেখানেও অনেকেই মারা গেছেন। সৌদি আরবে হামলা হচ্ছে, মারা গেছেন। ইরানে তো অনেক কয়েক বোধহয় এখন বোধহয় 2000-এর মতো মারা গেছেন। কিন্তু যে জায়গাটার সংখ্যার কারণ সেটা হলো যে আমাদের প্রতি বছর যেখানে 10 লাখ লোক যাচ্ছে, প্রতিদিন আমি একটা হিসাব করে দেখেছি মিডল ইস্টে 4 থেকে 5,000 লোক কিন্তু আমাদের এখান থেকে যাচ্ছে। এই লোকগুলো যে যেতে পারলো না, এটা কিন্তু আমাদের অর্থনীতির প্রভাব পড়বে। আর একটা যেটা হলো যে হরমুজ যেহেতু এখন অনেকটাই অনিরাপদ, এই কারণে কিন্তু আপনার ওখান থেকে আমাদের যে সাপ্লাই চেনটা আছে জ্বালানির, সেটা যেহেতু ডিস্টার্ব হয়ে গেছে, সেইটার ইম্প্যাক্ট কিন্তু অলরেডি পড়েছে। সরকার ব্যবস্থা নিচ্ছে বিকল্প, সেই বিকল্প ব্যবস্থাগুলো কিন্তু সীমিত। আমি জাপানের উদাহরণ দিই, জাপান কিন্তু 80% হরমুজের উপর নির্ভরশীল। কিন্তু সমস্যা কি বাংলাদেশের এবং জাপানের, জাপান কিন্তু এটা নিয়ে ওইভাবে প্যানিক করছে না। পেট্রোল পাম্পে তেলের জন্য এত হাহাকার নেই, কিন্তু বাংলাদেশে আছে। কারণ হলো যে আমরা আসলে সবাই এত বেশি প্যানিক মানে হয়ে যাই, এবং এই প্যানিক হওয়াটা কিন্তু আবার টোটাল সিস্টেমটাকে কলাপস করছে। সেই জায়গায় আমি সচেতন হওয়ার জন্য একটু সেটা নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি যখন ভোক্তায় ছিলেন আপনি বারবার অ্যাওয়ার করতেন যে রোজা আসার আগেই 20 কেজি ছোলা, ডাল, আদা মজুদ করার, ঘরের মধ্যে মজুদ করে রাখতো। কিন্তু একসময় দেখা যেত যে পেঁয়াজ কিনে খাটের নিচে রেখেছে, সেই পেঁয়াজটা পচে গেছে। সেই ধরনের জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমরা আসলে বাংলাদেশের যে আর্থিক যে চ্যালেঞ্জ, আমাদের দ্রব্যমূল্য, সেগুলো নিয়ে কথা বলবার চেষ্টা করব। বাংলাদেশ ব্যাংকের যে সুদ এবং আমাদের নানা নীতি সহায়তার কথা বলছি, ব্যবসায়ীরা আসলে কি করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ছোট্ট বিরতির পর আসবো। আমাদের মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে বিরতি নিচ্ছি। আমাদের সাথে অতিথি রয়েছেন ক্যাবের সম্মানিত সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান, রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক খায়রুল আনোয়ার, এবং তারা দুজনেই আমাদের সাথে আমাদের বিরতির পরের আলোচনা যুক্ত থাকবেন। প্রদর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। কথা বলছিলাম মধ্যপ্রাচ্যের সংকট ও বাজার পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সাবেক সচিব কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সম্মানিত সভাপতি জনাব এইচ.এম. শফিকুজ্জামান, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব খায়রুল আনোয়ার। আমি বিরতির আগে জনাব এইচ.এম. শফিকুজ্জামানের কাছ থেকে শুনছিলাম, আমরা একটু আসি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, দ্রব্যমূল্যের কথা। এবং দ্রব্যমূল্য করতে গেলে আমরা এই সুদহার, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য সংকট হচ্ছে কিনা, ঈদের পূর্বে দ্রব্যমূল্যের দাম বাড়বে কিনা, এই সব কিছু মিলিয়েই কিন্তু এক ধরনের ব্যবসায়ীদের যে আচরণ, সে আচরণের কথা কিন্তু আমরা সবসময় বলে থাকি। তো সেই অবস্থায় স্যার যেটা বললেন সেটি হচ্ছে যে এই যে কেন সয়াবিন তেলের দাম বেড়ে যাবে, আপনি বলছিলেন কেন পেট্রোল পাম্পে পেট্রোল থাকা সত্ত্বেও বা ডিজেল থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি দিয়ে সেটা নিতে হবে। কিন্তু গত পরশুদিন একটা কথা বলা হয়েছে, ডক্টর ফাহমিদা খাতুন তিনি বলেছেন যে ব্যবসায়ীদের যদি ব্যবসা পরিচালনা করবার জন্য একটি স্থিতিশীল অবস্থা তৈরি করা না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের যে এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যে ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে সেটি কিন্তু মোকাবেলা করতে অসুবিধা হবে। সে কারণে একটা অনুকূল পরিবেশের কথা তিনি বলেছেন। এবং একই সাথে কিন্তু এই আলোচনাটা বারবার আসছে যে যেসব ব্যবসায়ীরা বিদেশে আছেন, দেশে আসতে পারছেন না, তারা খুব বড় কোনো কিছু হলে দেশে আসা যায় কিনা, তারপরে যাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ আছে, যদি সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো আইনগতভাবে জব্দটা থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া যায়। অন্যদিকে আবার অনেক ব্যবসায়ীরা কিন্তু হয়রানিমূলক মামলার মধ্যেও আছে। সব মিলিয়ে ব্যবসায়ীদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি না করলে বিনিয়োগ, কর্মসংস্থান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির চ্যালেঞ্জ সে মোকাবেলা একটা বড় ধরনের কঠিন পরিস্থিতি হবে। আপনি কীভাবে দেখেন? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন গতকালকে প্রধানমন্ত্রী অফিস যাত্রার ঠিক আগ মুহূর্তে উনি বলেছেন কি 3টা শব্দ বলেছেন, চলেন যুদ্ধ চাই। তো এটা দ্বারা কি এটার ভিতরে কিন্তু অনেক মানে গভীরতা আছে এবং তাৎপর্য আছে কিন্তু 3টা শব্দের মধ্যে। মানে যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু এখানে তার প্রভাব তো পড়বে, এবং এই সরকার গঠিত হয়েছে 1 মাসও হয়নি, তাই না? তো এইটা বিরাট চ্যালেঞ্জ সরকারের জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে ধর জিনিসপত্রের দামের একটা বিষয় আছে, জ্বালানির সংকটের একটা বিষয় আছে, আইন শৃঙ্খলার একটা বিষয় আছে, ব্যাংকিং ইয়াতে একটা বিষয় আছে, অনেক যে নতুন নিয়োগ হচ্ছে, পুলিশের আইজি নতুন নিয়োগ হয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন নিয়োগ হয়েছেন, সব কিছু সেট আপ কিন্তু এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি সরকার। তো সেই পরিস্থিতিতে আমাদেরকে দেখতে হবে ব্যবসায়ীদের একটা বড় ভূমিকা আছে, কিন্তু ওই মানে সরকারকে সহযোগিতার ক্ষেত্রে তাদেরকে একটা ভূমিকা রাখতে হবে আর কি। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, তারা মুনাফা অবশ্যই মুনাফা নেবেন, কিন্তু সেটা যদি আপনার মজুতদারি করে
এবং আপনার তারা যদি জিনিসপত্র দাম অহেতুক অযৌক্তিকভাবে বাড়িয়ে দেয়, এখন পর্যন্ত কিন্তু বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় না। সরকার কিন্তু বলছে যে আমরা জ্বালানি তেলের দাম বাড়ছে না, তারপর কেন সেখানে আপনার বেশি টাকা দাম দিলে, যেরকম যেখানে অনেক জায়গায় ডিজেল 105 টাকা লিটার, সেখানে নেওয়া হচ্ছে 150 টাকা, 135 টাকা, 40 টাকা করে নেওয়া হচ্ছে। এটার যৌক্তিকতা কি? সরকার বারবার বলছে যে আমরা তেলের দাম এখন বাড়াবো না। হ্যাঁ, তো সরকারের সেই কথায় তো আস্থা থাকা উচিত। এবং মন্ত্রী নিজে তারা কিন্তু কয়েকদিন ধরে পেট্রোল পাম্পগুলোতে যাচ্ছেন, তার আপনাকে সবার সাথে কথা বলছেন। এখন এই যে একটা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা একটা হচ্ছে, ব্যবসায়ীর দিক থেকে এটা হচ্ছে, সব ব্যবসায়ীরা, এটা বলবো সব ব্যবসায়ী, এখন ব্যবসায়ীদেরকেও কিন্তু আস্থার মধ্যে আনতে হবে, যারা সত্যিকার অর্থে আপনার এখন বলতে পারেন যে ব্যবসায়ীদের ভিতরে কিছু কিছু অভিযুক্ত অবশ্যই আছে, যারা বিগত সরকারের সময় অলিগার্ক ছিল, যারা বলা হয় আর কি, বিদেশে মুদ্রা পাচার করেছে, টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, তাদের ভিতরে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কিন্তু তার মানে যে ঢালাওভাবে ব্যবসায়ীদের মামলা দেওয়া হয়েছে, এটা তো হয়রানি করা হচ্ছে। তো অনেক ব্যবসায়ী কিন্তু হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের বিষয়ে প্রসঙ্গে আমি বলতে চাই যে আপনি দেখবেন যে 200 সাংবাদিকের গত ইন্টারিম রেজিমে করা হয়েছে কি হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে। এখন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দেওয়া যেতে পারে, কিন্তু দেখা গেল না। একজন শওকত মাহমুদ, আপনি জানেন, সে একজন নাম করা সাংবাদিক, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। আনিস আলমগীর, তাকে দেওয়া হয়েছে কি দুদকের মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। তার একটা জামিন হয়েছে, কিন্তু দুদকের মামলা কি 4 কোটি না কত টাকা। 30-40 বছর এখন সাংবাদিকতা করে, সে যদি একটা প্লট পায়, সে স্থাবর অস্থাবর মিলে 3-4 কোটি টাকার মালিককে সে হতে পারে না সম্পদের অধিকারী। তখন এই যে দুদকের কিছু কিছু ক্ষেত্রে, দুদকের এই ইন্টারিম রেজিমের সময় দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি ছিল তারা। হ্যাঁ, যেখানে ধরার কথা ছিল সেখানে তারা ধরে নাই, অহেতুক তারা লোকজনকে হয়রানি করেছে, ব্যবসায়ীদের নামে অহেতুক মামলা দেওয়া হয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টা সরকার অলরেডি রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন, সেখানে মনে 1000 উপরে মানে হয়রানিমূলক রাজনৈতিক সেটা প্রত্যাহার করবে। এবং আমার মনে একটা কমিটি করে দেওয়া উচিত ব্যবসায়ীদের ব্যাপারে, যে যারা মানে জেনুইন ব্যবসায়ী, যাদের ভিতরে ঠিক সত্যিকার অর্থে কোনো অভিযোগ নেই, তারা যাতে হয়রানির শিকার না হন, তারা যাতে ব্যবসায় আসতে পারেন। কারণ এই প্রভাবটা তো আপনাকে চালু রাখতে হবে। ব্যবসায়ীরা তো ধরেন যদি তাদের ঠিকমতো ব্যবসা না করতে পারেন, তারা অস্বস্তি বোধ করে, তার ভিতরে ভয়ভীতি কাজ করে, তো সেটা তো আপনার মানে সামগ্রিকভাবে অনুকূল পরিস্থিতি তৈরি করবে না। তো আমার মনে হয় এই বিষয়টা সরকার যেমন মামলা প্রত্যাহারের বিষয়ে যেরকম করেছে, রাজনৈতিক মামলা, ব্যবসায়ীদের ক্ষেত্রে আমার মনে হয় সেরকম দেখা উচিত, যে যারা সত্যিকার অপরাধী তাদেরকে আইনের ইয়েতে রাখা হোক, কিন্তু যারা অপরাধী না, তো সেটা তো কেন সে শাস্তি পাবে, কেন সে হয়রানির শিকার হবে, কেন সে পালিয়ে বেড়াবে? আমার মনে হয় দেশের যে বর্তমান পরিস্থিতি, আমরা তো একটা সংকটের মধ্যে পড়ে গেছি আসলে। শুধু আমরা না, বৈশ্বিক একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে সংকটের। তো সেই বিষয়কে মাথায় রেখে যেহেতু প্রাইম মিনিস্টার খুবই আন্তরিক, উনি দেখেন যে প্রতিদিন সচিবালয়ে যাচ্ছেন, শনিবারেও কিন্তু উনি অফিস করছেন। এটা কিন্তু বিরাট মানে এভাবে কিন্তু হয় নাই কিন্তু। হ্যাঁ, এবং সকালে যান, বিকাল পর্যন্ত অফিস করছেন। এবং আপনি যদি দেখেন যে এই যে কৃষ্ণতা সাধনে কিন্তু এবার নজির রাখছেন, উনি মাত্র প্রাইম মিনিস্টারের দিক থেকে কিন্তু অনেকগুলো ইফতার পার্টি হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। এবার উনি মাত্র 2টা ইফতার পার্টি করেছেন, একটা হচ্ছে ডিপ্লোম্যাটদের জন্য, আরেকটা করেছেন আপনার ওলামা মশায়েক এবং এতিমদের সাথে করেছেন, আর কয়েকটা ছিল বাতিল করে দিয়েছে কৃষ্ণতা সাধনের জন্য। আলোকসজ্জা নিষেধ করা হয়েছে, আলোকসজ্জা সরকার কিন্তু এই যে স্বাধীনতা দিবসের আলোকসজ্জার কর্মসূচি বাতিল করে দিয়েছে। তো সরকারের দিক থেকে কিন্তু অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় ব্যবসায়ীদের যারা বাংলাদেশ ব্যাংক বলেছেন, তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, তাকে নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি উনি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু মানে তৎপরতা দেখাচ্ছে। যেমন পরশুদিন অর্থনীতিবিদদের সাথে বাংলাদেশে বেশ কয়েকজন বিখ্যাত অর্থনীতিবিদদের উনি একটা বৈঠক করেছেন আর কি। আবার গতকাল করছেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ওনার নেতৃবৃন্দের সাথে উনি বৈঠক করেছেন। তো উনিও এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সিরিয়াসনেস ওনার ভিতরে আছে আর কি। তো সামগ্রিকভাবে যদি সরকারের ভিতরে একটা সমন্বয় থাকে, আমার মনে হয় হয়তো সংকট উত্তরণ হয়তো আমরা হয়তো সম্ভব সফল। ঘুরে ফিরে আপনার সেই জায়গাটাতে আপনি ভোক্তাও ছিলেন এবং একই সাথে যখন শ্রম মন্ত্রণালয়ে ছিলেন তখনও দেখেছি শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করেছেন। এখন ব্যবসায়ীদের আস্থায় নেওয়া, আবার যারা ব্যবসায়ীদের মধ্যে যারা যদি দুর্নীতিবাজ মুনাফাখোর থাকে তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় না। এবং একটা দেশের মূল পরিচালনার শক্তির মধ্যে কিন্তু একটা বিনিয়োগ এবং কর্মসংস্থানটা জরুরি। ব্যবসায়ীদের আস্থা নিতে না পারলে কিন্তু এই জায়গাটাতে মানুষের মধ্যে যেটা ভয় কাজ করে, যেটি কারণ আমরা মুকুল বললেন, সেটি কিন্তু দেশের জন্য খুব একটা ভালো হয় না বলে মনে করা হয়। আপনি কীভাবে দেখছেন? না, আসলে আমরা 5ই আগস্ট 2024-এর পরে আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট দেখলাম, বা এখন নির্বাচিত একটি সরকার আসছে এবং তারেক রহমানের নেতৃত্বে এখন আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যেটা দেখেন, আমাদের ব্যবসায়ীদেরকে আমরা কিন্তু অনেক সময় ট্যাগ দিয়ে দিচ্ছি। সেই ট্যাগটা কি আমাদের স্বীকার করতে হবে যে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে জিডিপির যে কন্ট্রিবিউশন প্রাইভেট সেক্টর কিন্তু 84%।
84% যাদের কন্ট্রিবিউশন আমরা তাদেরকে কিন্তু আমরা একটা কাঠগড়ায় দাঁড়িয়ে দিয়ে করছি। হ্যাঁ, এখন ধরেন গত 17 বছরের যে রিজিম ছিল সেখানে অনেক ব্যবসায়ীরা যারা ম্যানিপুলেট করেছে এবং সেখানে আমরা জানি সবাই, এবং সেখানে দেখেন যেটা করা হলো 5 আগস্টের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট আসলো এবং পরবর্তীতে যেটা ধরপাকড় শুরু হলো, যে মামলা মোকদ্দমার কথা বলা হলো, টোটাল ব্যবসাটাকে আমরা একটা ভীতির পরিবেশ তৈরি করে ফেললাম। হ্যাঁ, একটি ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু তার যে বিজনেস যে ফার্মটা আছে বা তার যে কর্পোরেট গ্রুপটা আছে, টোটাল তার আপনার অ্যাকাউন্ট আপনার সিজ করে দেওয়া হলো। একটা হলো তার পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হলো তার বিজনেসের অ্যাকাউন্ট। এই বিজনেসের যে অ্যাকাউন্টটা সেটা কোথায়, সেটা তো ব্যাংকের সাথে রিলেটেড। এখন আমি উদাহরণই দিতে পারি, সবচেয়ে বড় যে গার্মেন্টস ফ্যাক্টরি, আমি আজ শ্রম সচিব হিসেবে সেটা আমরা মিলে, উপদেষ্টারা মিলে এটা বন্ধ করতে বাধ্য হলাম। এটা কিন্তু বন্ধ হয় না যদি তার বিজনেস অ্যাকাউন্টে যদি চালু থাকতো, এবং 60,000 শ্রমিক কিন্তু বেকার হয়ে গেল। এখন যে জিনিসটা হলো যে আমাকে আমাদের যে ব্যবসার ক্ষেত্রে যে আমার এলসি খুলতে পারছে না, আমাদের গ্যাস দিতে পারছিল না, এই কারণে যে এই ব্যবসা যে নষ্ট হয়ে গেল, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হলো, নতুন এমপ্লয়মেন্ট জেনারেট হয়নি। এবং আপনারা দেখেছেন যে আমরা শুনেছিলাম যে বিনিয়োগের সুবাতাস বচ্ছে এবং আমাদের সারা বিশ্ব থেকে এখানে বিনিয়োগে আসবে, কতটুকু বিনিয়োগ আসছে। এখন সবচেয়ে বড় ব্যাপার, এইখানে যারা ব্যবসায়ী আছে এই সব কারণে তারা কিন্তু আর এখানে নতুনভাবে তারা প্ল্যানও করছে না, এবং তারা সবাই অপেক্ষা করছিল। এবং বিশেষ করে আমাদের যারা বিদেশ থেকে এফডিআই আসবে তারাও কিন্তু অপেক্ষা করছিল যে একটি সরকার, গণতান্ত্রিক সরকার আসবে, তখন বিনিয়োগ, নির্বাচিত সরকার আসবে, তখন বিনিয়োগ করবে। এখন সেখানে এখনকার যে পরিবেশটা আছে, আমি যদি এই ব্যবসায়ীদেরকে সেই আস্থায় না আনতে পারি, সেখানে দেশের ব্যবসায়ীরা যদি এখানে বিনিয়োগে নিরুৎসাহিত হয়, বিদেশ থেকে যদি সেই আস্থাটা না পায়, তাহলে কি হচ্ছে, আমাদের বিনিয়োগ না হলে এমপ্লয়মেন্ট হবে না। এমপ্লয়মেন্ট না হলে যেটা আছে দারিদ্র্য সীমার, যেটা দেখেছেন যে অলরেডি 20 ক্রস করেছে, একদম হার্ডকোর পুয়ার, কিন্তু যেটা 12 থেকে এখানে অলরেডি 20 হয়েছে, এবং এই দারিদ্র্য সীমাটা আরও নিচের দিকে ফল করবে। এই ক্ষেত্রে যে জিনিসটা আমি মনে করি যে সেখানে সরকারের ভাবা উচিত, যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে, যারা মানি লন্ডারিং করেছে, যারা ব্যাংক লুটপাট করেছে, সেই ব্যক্তিকে আপনি শাস্তির আওতায় আনেন, সেটা আমাদের লিগ্যাল প্রসেসে। কিন্তু টোটাল যেখানে হাজার হাজার লোক এমপ্লয়মেন্ট ছিল, যেখানে শত শত কোটি টাকা যেখানে ব্যাংক থেকে বড় করা হয়েছে, সেই বিজনেস গ্রুপগুলোর সাথে বিজনেসটা যদি বন্ধ করে দেন, তাহলে তো আবার এটা নেগেটিভ হচ্ছে। এই কারণে আমি মনে করবো যে এই সরকারের এখনই উচিত এগুলো রিভিউ করা উচিত, এবং সেখানে যে হয়রানিমূলক যে ব্যবসায়ীদেরকে যেটা করা হয়েছে, সেটা দ্রুত তাদেরকে বিজনেস করার জন্য সেই আস্থাটা তৈরি করা দরকার। নাহলে হবে কি যে আমাদের বিদেশি বিনিয়োগ কিন্তু এখনও আসবে না, কারণ আমাদের এখনও এনার্জি ক্রাইসিস আছে। যেটুকু আসবে সেটা আমাদের দেশের এরাই কিন্তু বিনিয়োগ করবে। তাই সেই জায়গাটায় যেন আমরা ওই আস্থার পরিবেশটা ফিরে আসে, এটা সরকারের ইমিডিয়েট ভাবা দরকার বলে আমি মনে করি। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই আর কি, সেটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে ইন্টারিম আগেও ছিল, কিন্তু এই ইন্টারিম রেজিমের সময় আপনার বিজনেস বিজিএমএ, তারপর পিটিএমএ, এরা কিন্তু বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করেছে যে আমাদের ব্যাংক ঋণের জন্য, সুদের জন্য আপনারা চাপ দিচ্ছেন, কিন্তু আমাদের তো আপনারা বিদ্যুৎ দিচ্ছেন না, আমরা গ্যাস পাচ্ছি না। তো এইখানে তাদেরকে ক্রাইসিসে রেখে আপনি দেখবেন রিসেন্টলি কয়েক মাসের ভিতরে কিন্তু এই সরকার আসার পর তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, এবং নির্বাচনের আগে তারেক রহমানের সাথে এরা সাক্ষাৎ করেছেন, এদের সমস্যাগুলো আলোচনা করেছেন, বিভিন্ন বিজনেস বডি গিয়েছে কিন্তু। তো তাদের বিষয়গুলো সুরাহা না করে, হ্যাঁ, এবং অহেতুক মামলা দিয়ে, অহেতুক হয়রানি করে আপনি তাদেরকে বিদ্যুৎ দিতে পারবেন না, আপনি তাদেরকে গ্যাস দিতে পারবেন না, কিন্তু তাদের বিরুদ্ধে আপনি মামলা দিবেন, এটা তো হয় না, তাই না? এখানে আমি একটু দায়িত্ব নিয়ে বলি, শুধু আমি শ্রম সচিব হিসেবে আমি দেখেছি শুধুমাত্র গ্যাসের দিতে পারে না দেখে আপনার বেশ কিছু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এটা তো ওই ব্যবসায়ীর তো দোষ না। তাহলে আমি ওই জায়গাটায় যদি আমি তাদেরকে প্রোটেকশন না দিতে পারি, আর আমি তাদেরকে হয়রানি করছি বিভিন্ন মামলা দিয়ে, যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে আমরা সবাই জানি, সেই ব্যক্তিকে আপনি করেন, কিন্তু তার যে বিজনেস গ্রুপগুলো আছে এখানে কিন্তু অনেক কিছু লিঙ্কেজ আছে, ব্যাংক থেকে শুরু করে আপনার অনেক কিছু আছে। তাই আপনার টোটাল সিস্টেমটা তো আমি কলাপস করে দিচ্ছি। আপনার 60,000 বেকার করে দিলেন, এই 60,000 পরিবারের সংখ্যা তাদের পরিবারের সংখ্যা কত, যেখানে আপনি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন, এটা তো দরকার, সেটা তো নাই। কিন্তু মানে শুধু সরকারি ক্ষেত্রে কিছু বিসিএস বা এই ধরনের কিছু চাকরি আছে, ব্যাংক, বিমা, কোনো কিছু, বেসরকারি ক্ষেত্রে কোনো বিনিয়োগ হচ্ছে না, বিদেশি বিনিয়োগ নেই। এখন ইন্টারিম রেজিমের কথা বলা হয়েছে, কিন্তু তারা এক্ষেত্রে টোটালি ফেল করছে, তারা সেভাবে কোনো কিছু করতে পারেনি। কিন্তু একটা নির্বাচন করেছে, এছাড়া কিন্তু সরকারের আমি মনে করি আর কোনো সাফল্য আছে বলে মনে, এবং বিশেষ করে ব্যবসায়ীরা দারুণভাবে কেউ হয়রানি করেছে, অন্যদেরকেও করেছে,
সাংবাদিকদের বললাম হত্যা চেষ্টা মামলা দিয়েছে অহেতুক, শিল্পী কবি সাহিত্যিক যারা প্রকৃত দোষী তাদেরকে শনাক্ত করেন, তাদেরকে কিন্তু আপনি 250 সাংবাদিকের নামে কেন ব্যবসায়ীদের ক্ষেত্রে সে একই কাজ করা হয়েছে, ঢালাভাবে মামলা দেওয়া হয়েছে এবং মামলা বাণিজ্য করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে রীতিমতো। এটা তো শুরু উচিত। আমার মনে করি রাজনৈতিক মামলা যেন প্রত্যাহার করা হয়েছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে এইভাবে আমার মনে হয় একটা কমিটি করে দেখা উচিত যে এই বিষয়টা কি আসলে গত রেজিমের সময় কিভাবে ব্যবসায়ীদের হয়রানি করেছে, যারা প্রকৃত অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া, বাকিদের ব্যাপারে আপনি রিভিউ করেন। নিশ্চয়ই আমরা স্বস্তি, শান্তি এবং নিরাপদ বাংলাদেশ চাই এবং ব্যবসায়ীদেরকে আস্থা আনাবার কথা বলা হচ্ছে, সেই আস্থা আনতে চাই আমরা। যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রসঙ্গে আসতে আমরা বিরতির পর সেই গভর্নরের প্রসঙ্গে আসবো। তিনি কি কি কর্মপন্থা বলছেন আপনি দেখছেন, আমি সেদিন গতকালকে বাজকো পেপারে দেখলাম তিনি অনেকগুলি স্টেক হোল্ডার অর্থনীতিবিদ সবার সাথে কথা বলছেন। আমাদের মুদ্রানীতি, মূল্যস্ফীতি এগুলির উপরে কিন্তু অনেক সময় আমাদের বাজার যে ব্যবস্থাপনা সেটা নির্ভর করে। সে বিষয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমাদের সাথে অতিথি হিসেবে যারা রয়েছেন ক্যাবের সম্বন্ধে সভাপতি জনাব এইচ এম শফিকুজ্জামান, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক খায়রুল আনোয়ার, তারা দুজনেই আমাদের সাথে থাকবেন। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে শেষ একটা বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন ক্যাবের সভাপতি এইচ এম শফিকুজ্জামান, সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আমরা দ্রব্যমূল্য সহ বাংলাদেশের যে সার্বিক আর্থিক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের কথা বলছিলাম এবং বিরতির পূর্বে আমরা বলে রাখছিলাম যে বাংলাদেশ ব্যাংকের যে যুদ্ধ পরিস্থিতি, নীতি সুদ আর মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য, এসব নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। কারণ আপনার কাছে একটা জায়গায় আসি, এটি কিন্তু বেশ এক ধরনের আমরা সোশ্যাল মিডিয়ায় বেশি করে দেখেছি। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে নিয়ে নানা রকম আলোচনার সমালোচনার করা হচ্ছে। বলা হচ্ছিল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি নিয়োগ পাওয়ার পরপরই একটি ব্যাংকে, ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা তারল্য সুবিধা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর বিপরীতে কিন্তু অনেক ধরনের তথ্য আছে যে একই দিনে কিন্তু দেখা গেছে যে আরও একটা ব্যাংকে, এবি ব্যাংকে 1000 কোটি টাকা দেওয়া হয়েছে। মোট 51,000 কোটি টাকা বিগত গভর্নর ডক্টর আহসান এস মনসুরের সময় দেওয়া হয়েছে এবং 9 তারিখে 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে প্রদান করা হয়েছে। 11 তারিখে 250 কোটি টাকা ছাড় করা হয়েছে এবং 15 তারিখে এসে 750 কোটি টাকার 1500 কোটি টাকা ছাড় করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম গণমাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখলাম যে নতুন গভর্নর দায়িত্ব পেয়েই তিনি ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা তারল্য সুবিধা দিলেন, অথচ তিনি যোগদান করেছেন 26 তারিখে, 26শে ফেব্রুয়ারিতে। আপনি কীভাবে দেখেন এই জায়গাটাকে? না, বিষয়টা তো আপনি বললেন যেটা তো আসলে আগের যিনি গভর্নর ছিলেন আহসান এস মনসুর, সেই সময় এটা করা হয়েছে আর কি। কিন্তু আমার মিডিয়াতে তো আসলে অনেক সময় অনেক বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয় আর কি। যেহেতু তার ব্যাপারে একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল, তার তার হওয়া নিয়ে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন ব্যবসায়ী আসলো, তারপরে অন্যান্য বিষয় ছিল। তো কারণ এই ধরনের লোক সাধারণত বাংলাদেশ ব্যাংকে এর আগে গভর্নর হননি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে ওই কারণের থেকে হয়তো হতে পারে কেউ হয়তো অনেক সময় নিউজ তো হয় বিভিন্নভাবে, নিউজ অনেক সময় মোটিভেটেড নিউজও হয়ে থাকে, হয়তো কোনো জায়গার থেকে নিউজটা সে উদ্দেশ্যপ্রণোদিত করা হয়েছে। কারণ যে বিষয়গুলো আপনি বললেন যে এই 1000 কোটি এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক এবং সব মিলে 51,000 কোটি টাকা, এটা তো বিগত গভর্নর যিনি ছিলেন তার সময় এটা ছাড় হয়েছে। তো এইটার তো তার দায়িত্ব নেই আর কি। আর একটা বিষয় হচ্ছে যে এখন উনি ব্যবসায়ী, ঠিক আছে, কারণ এর আগে যারা গভর্নর হয়েছেন তারা ব্যাংকিং ক্যারিয়ারের আছেন, অর্থনীতিবিদ আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমলা ছিলেন, সচিব ছিলেন, তো উনি তার বাইরে। কিন্তু এখন যেহেতু তাকে দেওয়া হয়েছে দায়িত্ব, এখন দেখতে হবে, ওই যে একটা কথা আছে চীন দেশে, সেটা হচ্ছে যে বিড়াল সাদা না কালো সেটা কোনো বড় প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে সে ইঁদুর শিকার করতে পারে কিনা। তো এখন এই গভর্নর সাহেবের পারফরমেন্সটা দেখতে হবে। উনি কিন্তু মোটামুটি একটা বললাম যে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আইসিএম এর থেকে পড়া বা প্রফেশনাল ডিগ্রি নেওয়া আছে, অ্যাকাউন্টের বাইরে তা না। একদম বললাম যে ইঁদুরটা সে মারতে পারবে কিনা সাদা কালো বিষয়। এখন ব্যবসায়ী, ঠিক আছে, উনি যদি ভালোভাবে পারফর্ম করতে পারেন, উনি যদি দেখাতে পারেন, যেমন আপনার $30 মিলিয়ন আমাদের রিজার্ভ আছে এবং আগের গভর্নর কিন্তু রিজার্ভটাকে ধরে রেখেছে, এটা একটা ঠিক, ডলার দাম বাড়তে দেন না, কিন্তু এটা একটা বিরাট কৃতিত্ব। তার অনেক সমালোচনা আছে, কিন্তু এটা একটা তার ইয়ে ছিল যে ডলার দামটা উনি বাড়তে দেননি। এখন যদি এটা এখন বলা যাচ্ছে না, যেহেতু মিডল ইস্টের যুদ্ধের কারণে কি হবে সেটা আমরা বলতে পারি না, কিন্তু রিজার্ভটা যদি ধরে রাখতে পারে, তারপর আপনার ব্যাংকিং সেক্টরে যদি কিছু সংস্কার উনি যেটা আছে সেটা চলমান সংস্কার যদি উনি করেন, মূল্যস্ফীতিটা যদি একটা কমিয়ে আনতে পারে, তো সেটা তো অনেক কিছুর উপর নির্ভর করে, জ্বালানির উপর নির্ভর করে, অন্যান্য বিষয়। কিন্তু উনি কিন্তু এটা বলেছি আপনাকে আগে যে সেটা হচ্ছে উনি 2টা মিটিং কিন্তু করেছেন পরপর 2 দিন আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে ওনার এক ধরনের সিরিয়াসনেস কিন্তু দেখা যাচ্ছে। উনি অর্থনীতির সাথে বৈঠক করেছেন, সেখানে আমাদের বাংলাদেশের যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে, বিআইডিএসের ডিজি ছিলেন, সিপিডির ছিলেন, অন্যান্য সেক্টরে যারা তারাও ছিল অর্থনীতিবিদদের ভিতরে। পরের দিন উনি করছেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে, তাদের সাথে উনি পরামর্শ নিচ্ছেন, কথা বলছেন ব্যাপকভাবে। তো সেখানে আমার মনে হয় ওনার যে অ্যাক্টিভিটিসগুলো সেটা হয়তো আগামী কয়েকদিনের ভিতরে আমরা সেই বিষয়গুলো দেখতে পারবো আর কি।
তো সেক্ষেত্রে রিজার্ভটা ধরে রাখা এবং মূল্যস্ফীতিটা কমিয়ে আনা এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং সেখানে যদি সফল হন উনি, তাহলে ওই যে বিরাট সাদা না কালো সে বিষয়টা থাকবে না, যিনি সাকসেস দেখাতে পারছেন। জি, আমরা শেষে যদি সুযোগ থাকে আবার আসবো এই বিষয়টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রসঙ্গে একটু আসতে চাই। বিলাল সাদা না কালো তিনি ইঁদুর মারতে পারেন কিনা বা স্বীকার করতে পারেন না কিনা সেটা একটা বিষয়। তিনি কিন্তু প্রফেশনাল ডিগ্রি নিয়েছেন। ব্যবসা করার অর্থ যে ব্যবসায়ী কোথাও ব্যবসায়ীদের আসলে অনেক দোষ, সংসদে যেতে পারবে না, গভর্নর হতে পারবে না, বড় দায়িত্ব দিতে পারবে না। সেই হিসাবে বর্তমান গভর্নরের যে পরিস্থিতি, কারণ আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি সব কিছু কিন্তু তার সক্ষমতার উপরে, তার ক্যারিশমার উপরে ডিপেন্ড করবে। ইভেন আমাদের যে তেলের বাজার, যে তেলটার দামটা কিন্তু নেগোশিয়েট করতে হবে তাকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনেক সময় করতে হতে পারে। আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হলো যে তাকে মূল্যায়ন করার মতো এখনো সেই সময় আসেনি, আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা হয় কি যে আমরা খুব দ্রুত মন্তব্য করে ফেলি এবং একটা কি বলে যে একটা লাইন ড্র করে ফেলি। উনি এখানে দায়িত্ব নিয়েছেন এবং সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার অনেক বিবেচনায় উনি এখানে এসেছেন নিঃসন্দেহে। মানে কারণ এখন তো একটা 18 মাসের ইন্টারিম গভর্নমেন্টের পরে একটি নতুন নির্বাচিত সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখানে কিন্তু একটা ভাইটাল একটা মানে বলবো যে কি পজিশনে, কারণ আমাদের টোটাল এই সব কিছু যে আছে, বিশেষ করে আমাদের ফিসক্যাল পলিসি, আমাদের মনিটারি পলিসি, আমাদের ইন্টারেস্ট রেট, আমাদের মূল্যস্ফীতি, সংকোচনমূলক মুদ্রানীতি, এগুলো অনেকগুলো বিষয় আছে। এখন বাংলাদেশ ব্যাংকের রোলটা আমরা যেটা অতীতে দেখেছি সেটা আসলে তাদের যে রেগুলেটরি ফাংশন থেকে অনেকটাই আসলে দরকারটা ছিল তো আমাদের রেগুলেটরি ফাংশনটা, সেখানে আপনার এই যে আমাদের যে কমার্শিয়াল ব্যাংকগুলো এবং সেখানে যে লুটপাট হয়েছে বা হয়েছে, সেটা থেকে আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো কঠোর ভূমিকা আমরা কিন্তু দেখি, মানে অর্থাৎ কি যে এই ব্যাংকগুলোর যে অব্যবস্থাপনা, এই যে ব্যাংকগুলো যে এই যে মানি লন্ডারিং থেকে শুরু করে যা করেছে সেটা তো দেখার দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকের। এবং এই 18 মাসে যেটা ছিল আমাদের ইমিডিয়েট পাস যে আমাদের অর্থনীতিবিদ হাসান মনসুর, উনি যেখানে ছিলেন উনি কিছু কাজ ভালো অবশ্যই করেছেন। বিশেষ করে আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভটা কিন্তু আপনার 10 বা 12 বিলিয়ন থেকে আজকে কিন্তু 30 বিলিয়নে উনি রেখে গেছেন। তো রিজার্ভটা মোটামুটি সন্তোষজনক আছে, কারণ হলো এলসি একটা সময় ছিল এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টের ক্ষেত্রে এলসি মার্জিন 100%ও কিন্তু এলসি করতে পারেনি, কারণ ডলারের সংকট ছিল। এখন যে বিষয়টি আছে যে এখন নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, সেই জায়গায় আমাদের বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের উপরে আমাদের যে আস্থা বা নির্ভরশীলতা সেটা যেমন বাড়াতে হবে। আর একটা হলো যারা আমরা ওখানে মানে কি বলি যে আমরা যে ডিপোজিট করি, অর্থাৎ যে আমরা গ্রাহকরা যারা ডিপোজিট করি তাদের কিন্তু প্রচণ্ড আস্থাহীনতা আছে। কারণ আপনারা দেখেছেন যে এক একটা ব্যাংক কিন্তু আপনার মানে দেউলিয়া হয়ে যাচ্ছে এবং সেখানে যেটা আপনি যে বললেন 1000 কোটি টাকা বা এরকম, এখানে কিন্তু আমি জানি যে অনেকগুলো ব্যাংককে তখন এক্সিম ব্যাংক থেকে শুরু করে অনেকগুলো ব্যাংককে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক এবং আমাদের একটা সরকারি ব্যাংক যেটা আছে যে যেটা অলমোস্ট দেউলিয়া হওয়ার কাছে ছিল, যারা মানে বেক্সিম করি তাদের কাছ থেকে 23,000 কোটি টাকা আপনার বড় করেছিল। এইরকম ব্যাংকগুলোকে কিন্তু এই মানে এই সহায়তা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে লিকুইড। এখন আমি জানি না যে উনি নতুন আসার পরে যে ঘটনাটা আপনি বললেন যে ন্যাশনাল ব্যাংকে বা এটা দেওয়া হয়েছে, সেটাকে ওনার সময় বা ওনার আগে দেওয়া হয়েছে কিনা, সেই বিষয় হলো কি যে আমরা এমনভাবে প্রচার করি যে একটা মানুষ আসছে তাকে কিন্তু প্রথমেই আমি একটা নেগেটিভ দিয়ে শুরু করি, আমি কিন্তু তাকে প্রপার সময় দিচ্ছি না। তা সেখানে ওনার যেটা চ্যালেঞ্জ আছে, প্রথম যে জিনিসটা হলো যে এখন মিডল ইস্টের যে যুদ্ধ এটা যদি প্রলং করে এবং সেখানে যদি এই আপনার জ্বালানির দাম, এবং সেটা আমি জানি যে গত যে পার্সেস কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে সেটি হলো যে আমরা কিন্তু বিকল্প সোর্স থেকে আপনার জ্বালানি কেনা হয়েছে, যেটা পথে আসছে বা আজকে অলরেডি চলে আসে, সেখানে কিন্তু 1000 কোটি টাকা অতিরিক্ত মূল্যে কিনতে হয়েছে, আমাদের কোনো উপায় ছিল না। এইটা যেমন 1000 কোটি টাকা অতিরিক্ত মূল্যে কিনতে হয়েছে, এটি যে আগামী মিটিংয়ে আগামী যখন পার্সেস মিটিং হবে সেখানে এটা কি 2000 কোটি টাকা অতিরিক্ত মূল্যে কিনতে হবে কিনা নোবডি নোজ। তো সেই জায়গায় কিন্তু আমাদের এই যে বাংলাদেশ ব্যাংকের একটা বিশাল ভূমিকা রয়েছে এবং সেই জায়গায় আমি আশা করব যেটা মানি লন্ডারিং হয়েছে সেই টাকাগুলো কীভাবে আনা যায় এবং আমাদের ইন্টারেস্ট রেটটা নিয়ে ভাবতে হবে, কারণ 15% ইন্টারেস্ট রেট দিয়ে এখানে কোনো বিনিয়োগ করে সেটা কিন্তু রিটার্ন আসবে না। এবং ব্যবসায়ীরা কখন বিনিয়োগ করবে, উনি তো চিন্তা করবে ওনার ব্রেক ইভেনটা, উনি ওখান থেকে রিটার্ন কখন পাবে।
তো সেটা দেখা দরকার। আর একটা জিনিস এখানে আমি বলবো ওনার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের যে ঋণগুলো যেটা দেওয়া হয়েছে, যেটা ক্লাসিফাইড হয়ে গেছে, সেটা আমি মনে করি যে এটা আমাদের আইনের মধ্যে আছে, এটা ক্লাসিফাইডটা আবার রিশিডিউল করে আমাদের ব্যবসার পরিবেশটা ফিরে আসে। ইতিমধ্যে কিন্তু বিজেএমই বিভিন্ন রকম সাপোর্ট চেয়েছে, এবং আমাদের যদি গার্মেন্টস পণ্য এক্সপোর্ট যদি আপনার কোনো কারণে যদি আমরা ডিসরাপ্ট হয়, আমাদের ইকোনমি কিন্তু কলাপস করবে। কারণ আমাদের শুধুমাত্র গার্মেন্টসের এক্সপোর্টের উপরে কিন্তু আমাদের দেশের অর্থনীতির একটা বিশাল আমি পিলার বলবো, একদিকে রেমিটেন্স, একদিকে হলো আমাদের গার্মেন্টসের এই এক্সপোর্ট। তা এই প্রতিটা বিষয় কিন্তু আমাকে বাংলাদেশ ব্যাংকের এই গভর্নরের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে, এবং আমরা তাকে আমাদের সবারই সচেতন করা দরকার। আরেকটা কথা বলি এই পর্যায়ে, সেটি হলো যে ইদানিং আমরা খেয়াল করলাম বাংলাদেশ ব্যাংকের ভিতরে এমপ্লয়ীদের মধ্যে একটা খুবই অসন্তোষ বিরাজ করছে। আমি জানি না ইন্টারনালি কী সমস্যা হয়েছে এখানে, তারা যেভাবে ডেমনস্ট্রেশন করছে বা ইয়ে করছে, তাহলে তাদের প্রবলেমটা কোথায়, তাদের প্রমোশনের স্কোপ বা যেটা আছে বা সেখানে তাদের সমস্যাটা কোথায়, এইটা বোধহয় অ্যাড্রেস করা দরকার। কারণ ইন্টারনালি যদি সমস্যা থাকে, ইন্টারনালি সমস্যা মেটাতে গিয়ে দেখা গেলো আমাদের টোটাল ইকোনমির যে এখন যে চ্যালেঞ্জ, সেটা কিন্তু আপনার মানে অ্যাড্রেস করতে কিন্তু অনেকটাই বেগ পেতে হবে বলে আমি মনে করি। জি, একটা কথা সবসময় বলি, বাংলাদেশ ব্যাংক আসলে আমাদের সাধারণ নাগরিকদের সকলের কিন্তু একটা নিরাপদের আশ্রয়স্থল সেটি, এবং মোস্তাকুর রহমান এফসিএ তিনি গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা আশা করতে চাই যে নীতি সুদ বলি, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, ডলারের রিজার্ভকে আমাদের ধরে রাখা, রেমিটেন্স প্রভাব বাধ্য করা, ইনসেন্টিভকে কীভাবে দেওয়া হবে, কীভাবে অনন্তকাল ধরে কোথায় ইনসেন্টিভ দেওয়া হচ্ছে দেওয়া হবে না, সব কিছু মিলিয়ে নিশ্চয়ই মোস্তাকুর রহমান সাহেব এফসিএম তিনি চেষ্টা করছেন, এবং আমরা সেই জায়গার জন্য ওনাকে বলতে চাই যে আপনি নিশ্চয়ই আগের যে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব ব্যাংকগুলোকে লোন দেওয়া হয়েছে, ঋণ খেলাপি হয়েছে, দখল করা হয়েছে, সেই জায়গাগুলো যাতে ভবিষ্যতে কোনো রকম না ঘটে, সে কারণে বর্তমান নতুন গভর্নর মোস্তাকুর রহমান এফসিএম এর কাছ থেকে আমরা অনুরোধ করতে চাই, নিশ্চয়ই সে ব্যাপারে তিনি অত্যন্ত সতর্ক থাকবেন। আমি শেষ মূল্যায়নে আসতে চাই, এই যুদ্ধ পরিস্থিতি আসলে বাংলাদেশের জন্য মোটা দাগে আমরা একটা কথা বলেছি যে আমাদের নাগরিকরা অহেতুক পেনিক যাতে সৃষ্টি না করে, মোটা দাগে আমাদের জন্য আসলে প্রত্যেকের জন্য কোনো পরামর্শ আছে কিনা? আপনার পরামর্শ তো সরকার থেকেই দেওয়া হচ্ছে আসলে, যে মানে আতঙ্ক না ছড়ানো এবং গুজবে কান না দেওয়া, এবং সরকার থেকে যে তাদের যে বিভিন্ন বিষয়গুলো ইতিমধ্যে তারা পদক্ষেপগুলো নিয়েছে, যেমন আপনার তারা জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না, পরিষ্কারভাবে বলে দিয়েছে, কিন্তু একাধিকবার বলছে আমরা এই মুহূর্তে কোনো জ্বালানি তেল বাড়াবো না। বিভিন্ন প্রেশার আছে, কিন্তু তারপর তারা বাড়াচ্ছে না, এবং তারা বেশি দামে সেটা জ্বালানি সংগ্রহ করছে, এবং বিকল্প বিভিন্নভাবে তারা এটা নিয়েছে। এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে আপনার সরকারের যে বিশেষ করে বিএনপির যে ইলেকশন কমিটমেন্ট যে একটা ছিল, এই পরিস্থিতির ভিতরে কিন্তু কালকে কিন্তু এখানে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারপরে বলেন যে মাদ্রাসা, মসজিদ, মুয়াজ্জিন, তারপরে আপনার যারা আছেন তাদেরকে গির্জা, সব জায়গায় তাদেরকে ওই 5,000 টাকা করে যে একটা বিষয় দেওয়ার কথা, সেটাও দেওয়া হবে। তো এই জিনিসগুলো কিন্তু করছে, এবং সব দিক থেকে আপনি দেখবেন যে সরকারের মন্ত্রীদেরকেও কিন্তু এক ধরনের জবাবদিহিতার মধ্যে কিন্তু চলতে হচ্ছে, সবাই চাপের মধ্যে আছে সবাইকে, এবং প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্নভাবে মন্ত্রীদেরকেও 2-3 করে ডাকছেন, কিন্তু হ্যাঁ আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন, সামনে ঈদ আছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন যাতে হয় সেজন্য কিন্তু সড়ক পরিবহন মন্ত্রীকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তো সব মোটা দাগে বলতে গেলে সরকার যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে, মাত্র কয়েকদিন হয়েছে। আবার সরকার সামনে বাজেট আছে, এটা একটা বিষয় আছে, ঈদ আছে, তো সব মিলে একটা পরিস্থিতিতে। তো এর আগে তো কিন্তু আমরা দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা করোনা তো আমরা 2 বছর আমরা অতিক্রম করেছি, সংকটে অনেক মানুষ করোনায় মারা গিয়েছে, কোভিডে, কিন্তু আমরা তো সেটা অতিক্রম করেছি। ওটা শেষটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ ছিল, ইউক্রেন যুদ্ধ মানে শেষ অবস্থা, তারপর আপনার ইসরায়েলের আপনার ফিলিস্তিনের যে যুদ্ধ, এখন এই যুদ্ধ, তো মানুষ কোনো না কোনোভাবে সার্ভাইভ করে, চেষ্টা করে। সেক্ষেত্রে সরকারের কিছু দৃঢ় পদক্ষেপ থাকতে হবে, সেটা সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে। পাশাপাশি নাগরিক সমাজ হিসেবে যার যেখানে দায়িত্ব আছে তাকেও সে ভূমিকা পালন করতে হবে, ব্যবসায়ীদেরকে ভূমিকা পালন করতে হবে। অতি মুনাফার যে বিষয়টা তাদের ভিতরে, অনেকের ভিতরে, সব ব্যবসায়ী না, কারো ভিতরে কাজ করে অতি মুনাফা, যেমন ভোজ্য তেল, এখন তো কোনো কারণ নেই, কিন্তু দেখা গেলো তারা বাড়াচ্ছে, ডিজেলের দাম কোথাও কোথাও বেশি নিচ্ছে, এগুলো তাদের পরিহার করতে হবে। শুধু সরকারের কাছে তো সব চাপাইলে হবে না, সরকার তো সব কিছু মিলিয়ে তো একটা বিষয়। জি জি, একেবারে 30 সেকেন্ডে শেষ করতে চাই। না, আমি আসলে আশাবাদী, কারণ আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি মানে কি বলবো যে অমানবিক পরিশ্রম করছে, আমি যেটুকু জানি। তিনি প্রতিদিন সচিবালয়ে অফিস করছে, এটা কিন্তু একটা মেসেজ। এবং উনি ওনার দপ্তরে 3 দিন গিয়েছে, এবং 3 দিনই কিন্তু ছুটির দিন ছিল। একটা ছিল 21শে ফেব্রুয়ারি ছুটির দিন, উনি ওনার দপ্তর যেটা পিএমও অফিসে গেছে, আর বাকি 2 দিন কিন্তু শনিবারে উনি অফিস করেছে, আর বাকি যেগুলো অফিস ওয়ার্কিং ডে উনি কিন্তু সচিবালয়ে অফিস করেছে। এটা একটা মেসেজ। উনি কৃচ্ছ্রতা সাধনের কথা বলেছে, উনি নিজে করছে, কিন্তু আমরা সবাই আসলে এখানে
ইচ্ছতা সাধন করতে হবে। কেন আমরা যেটা বলছি যে সবার আগে বাংলাদেশ, আমি যদি সত্যিকারের অর্থে বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের নাগরিক হই, তাহলে আমাদের এখানে কিন্তু এই একটা পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই সচেতনতার পরিচয় দিতে হবে। কিন্তু সেই সচেতনতা আমি লক্ষ্য করছি না। কারণ হলো যে এইখানে যে ক্রাইসিস, সেখানে ড্রামে আপনার তেল মজুত করছে, এটি কিন্তু আমাদের ভালো লক্ষণ নয়। আমি আশা করব যে প্রবলেম থাকবে, সেই প্রবলেম আমরা সবাই মিলে আমরা মোকাবেলা করব এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয় নিয়ে এই সরকার আসে, তাদেরকে আমরা অল আউট সাপোর্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। জি, নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আলোচনাগুলো এবং একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার তাদের রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছে। বিশেষ করে জনাব তারেক রহমান 17 বছর তাকে নির্বাসিত জীবন থেকে বাংলাদেশে এসে রাষ্ট্র পরিচালনা তিনি করছেন। আমরা মনে করি যে বর্তমানে যে ধ্বংসস্তূপ বিগত আওয়ামী সরকার রেখে গিয়েছে, একই সাথে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতির সংঘাত, সব কিছু মিলিয়ে সরকারকে সাহায্য করবার জন্য শুধুমাত্র যে আমাদের মন্ত্রী এমপি মহোদয় বা রাজনৈতিক নেতৃত্ব না, প্রত্যেক নাগরিকই উচিত তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা। আমরা আশা করি আমাদের এই দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্য সংকট বলি আমাদের যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি, সব কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ তার লাল সবুজের পতাকাকে তুলে ধরতে পারবে। একই সাথে বর্তমান সরকার যে 5 বছরের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন, 5 বছর তাদেরকে স্বস্তিতে শান্তিতে দেশ পরিচালনার সুযোগ করে দিলে আমরা আশা করব যে বাংলাদেশের যে ক্ষতগুলো হয়েছে সেই ক্ষতগুলোকে আমরা কিছুটা হলেও দূর করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকের সম্মানিত অতিথি ক্যাবের সভাপতি জনাব শফিকুজ্জামান, সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।